আচ্ছা, তাহলে আজকে আমাদের ক্লাসের পূর্বে আমার মা জননী বৈকুণ্ঠবাসিনী অহল্লা দেবনাথের শ্রী পাদপদ্মে আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। ডক্টর আমার প্রিয়তম ছাত্র প্রদান তার শ্রী করকমলে আমি আমার অন্তরের অনন্ত স্নেহরাশি জ্ঞাপন করছি। আবার আমার সমস্ত প্রিয় ছাত্রছাত্রীদের প্রতিও আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করে আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাসের বিষয়বস্তু হলো বেঙ্গলি সাবজেক্ট মাইনর, সেমিস্টার 1। তো সেখানে বড় কোশ্চেন যেগুলি থাকবে সেই বড় কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন আজকে আলোচনা করছি। সেই কোশ্চেনটা হলো বাংলা গদ্য ভাষার বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের কৃতিত্ব পরিমাপ করো। তাহলে আমরা দেখতে পাই যে 1800 সালে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন লর্ড ওয়েলেসলি। তো এই কলেজ প্রতিষ্ঠার পূর্বে যে সকল সমস্যা দেখা দিয়েছিল আমাদের দেশে তা দূর করার জন্যই এই কলেজ প্রতিষ্ঠা করা হয়। তো বিশেষ করে ইংরেজ শাসন তখন ছিল। ইংরেজি যে সিভিলিয়ান তারা এই দেশে আসতেন, তারা এই দেশে শাসন কার্যের জন্য আসতেন। তাদের অনেকেই বাংলা ভাষা সম্পর্কে বিশেষ জানা ছিল না। তাই শাসক মণ্ডলী যদি বাংলা ভাষার সঙ্গে জড়িত না থাকে তাহলে এদেশে শাসন কার্যে বিশেষ অসুবিধা ঘটে। তা দূর করার জন্যই লর্ড ওয়েলেসলি এই ব্যবস্থা করেছিলেন। তো এর মধ্যে যিনি সবচেয়ে বেশি সাহায্য করেছেন উনি হলেন উইলিয়াম কেরি। তো কেরি সাহেব লক্ষ্য করলেন যে এই দেশের যে ছাত্রছাত্রীরা রয়েছে তারা বিশেষ করে কাব্য সাহিত্যের সঙ্গে বিশেষ করে জড়িত, গদ্য সাহিত্যের বিকাশ প্রকাশ নেই। তো বাংলা ভাষাকে সহজে আয়ত্ত করতে গেলে বাংলা গদ্যের বিশেষ প্রয়োজন। তাই বাংলা গদ্য ভাষার কি করে বিকাশ প্রকাশ ঘটানো যায় সেই জন্যই ওই ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠা। তো এখানে দেখা যায় যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার জন্য বিশেষ কতগুলি কারণ ছিল। প্রথমত বলা হলো বিলেত থেকে যে সমস্ত সিভিলিয়ান কর্মচারীরা আসতেন তারা যেমন বয়সে নবীন ছিলেন তেমনি দেশের ভাষা সম্পর্কে প্রাজ্ঞ নয়। তাই এই দেশের বাংলা ভাষাকে জানার জন্য বিশেষ প্রয়োজন ছিল। আবার বলা হলো যে দেশে তারা প্রেরিত হতেন সে দেশ ছিল একেবারেই অচেনা, তার উপর সেই দেশের ভাষা আয়ত্ত করা আকাশ কুসুম কল্পনা মাত্র। তো বাংলা ভাষার সঙ্গে তারা পরিচিত ছিলেন না। তো বাংলা ভাষাকে জানার জন্য বোঝার জন্য যাতে তাদের শাসন কার্যে সুবিধা হয় সেই জন্যই ফোর্ট উইলিয়াম কলেজে প্রতিষ্ঠা করা হয়। তো এইভাবে দেখা যায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে লর্ড ওয়েলেসলি এবং উইলিয়াম কেরি বিশেষ সহযোগিতা করেছেন। তো উইলিয়াম কেরির দ্বারাই এই কলেজ প্রতিষ্ঠিত হয়। তো এই কলেজ প্রতিষ্ঠিত হওয়ার জন্য বিশেষ বিশেষ কিছু পণ্ডিত ব্যক্তির প্রয়োজন ছিল। তো সেই ক্ষেত্রে উইলিয়াম কেরি যে সকল পণ্ডিতদের ডেকেছিলেন তারা অনেকেই আছেন, যেমন রামরাম বসু, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, এছাড়াও সেখানে রয়েছে তারিণীচরণ মিত্র, রাজীবলোচন মুখোপাধ্যায়, রামকিশোর তর্ক চূড়ামণি, কাশীনাথ তর্ক পঞ্চানন, এই সকল বিশেষ বিশেষ ব্যক্তিরা সেখানে কর্মচারী হিসাবে নিযুক্ত ছিলেন। তো উইলিয়াম কেরি উনি নিজেই দুটি গ্রন্থ রচনা করেছেন। সেগুলি হলো কথোপকথন ও ইতিহাসমালা। এগুলি গদ্য ভাষায় সমস্ত তৈরি করা হয়েছে। সামাজিক জীবনের স্বাভাবিক চলাফেরার মাধ্যমে যে সকল বিষয়বস্তু ঘটে থাকে সেগুলি এই দুটি গ্রন্থে আলোচনা করা হয়েছে।
তো তারপর রামরাম বসু, উনি যে সকল গ্রন্থ লিখেছিলেন সেগুলি হলো রাজা প্রতাপাদিত্য চরিত্র 1801 সালে এবং লিপিমালা 1802 সালে। তো এই গ্রন্থগুলির মাধ্যমেও গদ্য ভাষার বিশেষ বিকাশ ঘটে। আর তাছাড়া বিশেষ একটা তাৎপর্যপূর্ণ কথা হলো, আমাদের ভারতবর্ষে তৎকালীন সময়ে যে বাংলা ভাষার প্রচলন ছিল তা সম্পূর্ণ কাব্যভিত্তিক, কাব্যের আকারে পয়ার ছন্দে, গদ্যের কোনো প্রচলনই ছিল না। তো আজকের দিনে আমরা যে গদ্যের বিশেষ বিকাশ এবং প্রকাশ পাচ্ছি সেগুলির সম্পূর্ণই কিন্তু উইলিয়াম কেরি বা ফোর্ট উইলিয়াম কলেজের অবদান, যার কারণে বাংলা ভাষার আজ এত বিস্তার প্রকাশ ঘটেছে। হ্যাঁ, এবং আমরা বাংলা ভাষাকে যে সহজতর হিসাবে পেয়েছি এর অবদান সম্পূর্ণ কিন্তু ফোর্ট উইলিয়াম কলেজ। আচ্ছা, তারপর যিনি এখানে বিশেষভাবে সহযোগিতা করেছেন তিনি হলেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। উনি যেসব পুস্তক লিখেছেন সেগুলি হলো 32 সিংহাসন 1802 সাল, হিতোপদেশ 1808 সাল, রাজাবলী 1808 সাল, প্রবোধ চন্দ্রিকা সেটা হলো 1813 থেকে 1833-এর মধ্যে। এইসব গ্রন্থগুলির মধ্যেও দেখা যায় যে লেখকরা কী করেছেন, তাদের জীবনের ইতিহাস, আমাদের এই বঙ্গদেশের বা ভারতবর্ষের সামগ্রিক ইতিহাস, জীবনচিত্র, সামাজিক, মানসিক, রাজনৈতিক, আধ্যাত্মিক, ধর্মীয় সমস্ত কিছুই বর্ণনা করেছেন গদ্য ভাষার মাধ্যমে। যদিও সেটা আজকের দিনের গদ্য ভাষার মতো এত প্রখর উজ্জ্বল প্রভাবে ছিল না, কিন্তু উৎসভূমিতে তার যে নিদর্শন তা অত্যন্ত উল্লেখযোগ্য এবং তাৎপর্যপূর্ণ ছিল। আচ্ছা, তারপর দেখা যাচ্ছে যিনি কাজ করলেন এখানে উনি হলেন গোলকনাথ শর্মা। উনিও হিতোপদেশ লিখলেন 1802 সাল। তারপর তারিণীচরণ মিত্র, উনি লিখলেন ওরিয়েন্টাল ফেবুলিস্ট 1803 সাল। তারপর রাজীবলোচন মুখোপাধ্যায়, উনি লিখলেন মহারাজ কৃষ্ণচন্দ্র বায়স্য চরিত্রং 1805 সাল। এরপর চণ্ডীচরণ মুন্সি, তোতা ইতিহাস 1805 সাল। তারপর লিখলেন রামকিশোর তর্ক চূড়ামণি, উনিও হিতোপদেশ লিখলেন, সেটা হচ্ছে 1815 সাল। তারপর কাশীনাথ তর্ক পঞ্চানন, উনি লিখলেন পদার্থতত্ত্ব কৌমুদী 1821 সাল, আত্মতত্ত্ব কৌমুদী 1822 সাল। তাহলে এই সকল গ্রন্থগুলির মাধ্যমে যেসব বিষয়বস্তু প্রকাশিত হয়েছে তার দ্বারা একটা ভাষা শিক্ষা গ্রহণ করতে গেলে যে তাৎপর্যপূর্ণ বা মানসিক দিক থেকে যে একটা চাহিদার প্রয়োজন, সেই চাহিদা উৎপন্ন হয়েছিল এই গ্রন্থগুলির মাধ্যমে। কেননা দৈনন্দিন জীবনে মানুষ যখন পরিচালিত হয় তখন ভাষা তার বিশেষ একটা হাতিয়ার। জীবনকে পরিচালনা করার জন্য সর্বপ্রথম হাতিয়ারই হলো ভাষা। এই ভাষাটা ইঙ্গিত, আকার ইঙ্গিতে প্রকাশ করার ভাষা। আবার মনের মানসিকতাকে সম্পূর্ণরূপে বোঝাতে ভাষা ব্যতীত আর কিছু নেই। তাই ভাষার অত্যন্ত প্রয়োজন। তো এই বাংলা ভাষার মাধ্যমে যখন দেখা যায় যে মানুষের মধ্যে তার মনের ভাব আদান প্রদান করতে পারে বা মানুষকে তার নিজস্ব চাহিদা কি সেটা বুঝিয়ে বলতে পারে, এই সমস্ত কিছুর সমবায়েই ভাষার উৎপত্তি এবং ভাষার তাৎপর্যপূর্ণ ব্যবহার। আচ্ছা, এরপর দেখা যাচ্ছে যে এই ফোর্ট উইলিয়াম কলেজ আমাদের কতটুকু উপকার করেছে, এটা একটা বিশেষ কথা। তো এখানে লক্ষ্য করা যায় যে উইলিয়াম কেরি চেষ্টা করেছিলেন যে বাইবেলের ভাষাকে, বাইবেলের বিষয়বস্তুকে পরিষ্কারভাবে জনসাধারণকে বোঝানো। তো সেই সময়ে শ্রীরামপুর মিশনে দেখা যায় যে বাইবেল প্রতিষ্ঠা কেন্দ্র গড়ে ওঠে, কিন্তু এই বাইবেল ছিল ইংরেজি ভাষায় বা হিব্রু ভাষায়। তো সেগুলিকে বাংলা ভাষায় প্রকাশ করতে গেলে কাব্যের সাহায্যে প্রকাশ করলে সাধারণ মানুষ উপলব্ধিতে আসবে না। তো সাধারণ মানুষের যাতে উপলব্ধিতে আসে সেই জন্য ওই বাংলা ভাষার গদ্যের বিশেষ প্রয়োজন হয়ে ওঠে।
বাংলা ভাষার গদ্যকে জানতে গেলে যেসব সহজতর সরলতর একটা মনোভাবের প্রয়োজন, হ্যাঁ, বা আক্ষরিক জ্ঞানের প্রয়োজন, সে দিকটা কিন্তু উইলিয়াম ক্যারি বিশেষ লক্ষ্য রেখেছেন। আবার দেখা যায় ওই বাংলা ভাষার বিস্তারের ক্ষেত্রে যে বাইবেল সোসাইটি বিশেষ সহযোগিতা করেছে। কেন, আমাদের ভারতবর্ষে সর্বপ্রথম ছাপাখানা তৈরি হলো ওই বাইবেল প্রতিষ্ঠার জন্য শ্রীরামপুর মিশনে। তো এটা একটা উল্লেখযোগ্য গর্বের কথা আমাদের বঙ্গদেশে, যে আমরা এই যে গদ্য ভাষা ব্যবহার করছি, এই গদ্য ভাষার সঙ্গে সঙ্গেই যে ছাপাখানা প্রেস, সেটা আমাদের ভারতবর্ষে ছিল না, সেটা ইংল্যান্ড থেকে ওই উইলিয়াম ক্যারি লর্ড ওয়েলেসলির মাধ্যমে এনেছেন, হ্যাঁ, ছাপাখানা। তো এই ছাপাখানা হলো বাইবেল ছাপার উদ্দেশ্যেই আনা হয়েছিল, হ্যাঁ। তো এটা কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। তো সেই দিক থেকে উইলিয়াম ক্যারির অবদান যথেষ্ট। আবার লক্ষ্য করা যায় যে এই ভাষা যখন এখানে বিশেষ বিস্তার লাভ করলো, বাংলা ভাষা পূর্বে থেকে আরও বেশি উজ্জ্বল প্রখর প্রভাব, হ্যাঁ, এতে দেখা গেল। এবং যে বাংলা ভাষার মাধ্যমে আজ সারা পৃথিবী বিশেষ একটা গর্ববোধ করে থাকে, এবং এই ভাষার আদি নিদর্শন বহুত প্রাচীন, সে চর্যাপদ থেকে, কিন্তু সেটা ছিল কাব্যের আকারে। কিন্তু এই গদ্যর প্রকাশ কিন্তু ফোর্ট উইলিয়াম কলেজ বিশেষ সহযোগিতা করেছে। সেই সঙ্গে যেসব পণ্ডিতবর্গ সেখানে কাজ করেছে, তাছাড়া উইলিয়াম ক্যারি, লর্ড ওয়েলেসলি, তারা চিরকালের জন্য স্বনামধন্য হয়েছেন, এবং আমাদের এই বঙ্গ সাহিত্যে তাদের চিরকাল তাদের নাম স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। এই বলে আজকে আমাদের ক্লাস এখানে সমাপ্ত করছি। আবারও আমি আমার সমস্ত ছাত্রছাত্রীদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা জ্ঞাপন করে এখানে আমি আজকের ক্লাস সমাপ্ত করলাম। ধন্যবাদ।